বারাণসী, যাকে বলা হয় স্পিরিচুয়াল সিটি অফ ইন্ডিয়া। সবচেয়ে প্রাচীন ইতিহাসের নগর হচ্ছে এই বেনারস। বেনারস হচ্ছে জ্ঞান বিজ্ঞানের নগর, সাত সাংস্কৃতিক নগর, ঘাট আর রাসম কি নগর। মহাদেবের ত্রিশূলে অবস্থিত এই নগর, এটাই হচ্ছে আমাদের বেনারস। বেনারসের আদি নাম হচ্ছে কাশী। আপনি যদি মিস্ট্রিয়াস পার্সেন্ট হন, তাহলে একবার অন্তত আপনাকে কাশী বেনারস আসতেই হবে। তাহলে বুঝতে পারবেন জীবনের আসল রসায়নটা কী। এই করিডর থেকেই মেন মন্দিরে প্রবেশ করা যায়। 4টে গেট রয়েছে মন্দিরে প্রবেশ করার জন্য। 1780 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে কাশী বিশ্বনাথ মন্দিরটি 7 নম্বরে। এই জ্যোতির্লিঙ্গে শিব আর শক্তি দুটোই জাগ্রত রয়েছে। বেনারসে মোট 84টা ঘাট রয়েছে, যার মধ্যে 80 ঘাট, মণিকর্ণিকা ঘাট, তারপর হচ্ছে নারদ ঘাট, হনুমানজি ঘাট, দশাশ্বমেধ ঘাট, তুলসী ঘাট, এরকম অনেক ঘাট রয়েছে। কতগুলো ঘাটের কথা আমি বলবো এই ব্লগে, তার থেকে একবার এখানে ঘুরে যান। তো আমি 2 নম্বর করিডোর দিয়ে চলে এলাম, আর সামনেই দেখা যাচ্ছে বাবা বিশ্বনাথ বাবার মন্দির। শুধু এখানে দাঁড়িয়ে বলবেন হর হর মহাদেব। মহাদেবকে দর্শন করে প্রণাম করে বাকি দিনটা শুরু হোক। এই মন্দিরে রয়েছে 37 কিলো সোনা লাগানো। এর গর্ভগৃহে শিবলিঙ্গটি রয়েছে 60 সেন্টিমিটারের। আর এইখানে হচ্ছে ভারত মায়ের মন্দির, আর তার অপোজিটেই রয়েছে অহল্যাবাইয়ের স্ট্যাচু। রানী অহল্যাবাইয়ের এখানে স্ট্যাচু করা রয়েছে। বেনারসে মোট 84টা ঘাট রয়েছে। তো এক এক করে আমি সেই ঘাটগুলো আপনাদের দেখাবো। আর এখন চলে যাচ্ছি আমরা মাতা অন্নপূর্ণা দেবীর মন্দিরে, যেখানে আমরা আজকে ভোগ খাবো। সেখানে সারা বছর সারা দিন কয়েক লক্ষ মানুষের ভোগ বিতরণ করা হয়। সেই ভোগ আমরা এখন খেতে চলেছি। এই করিডোরের বাঁ দিকে রাস্তা দিয়ে চলে গেলেই একদম পৌঁছে যাবেন অন্নপূর্ণা মায়ের মন্দিরে। তো চলুন এখন যাওয়া যাক মায়ের অন্নপূর্ণা মায়ের মন্দিরে। আর এখান থেকেও আপনি দেখতে পাবেন মেন মন্দির। তো চলুন, একটু যাওয়ার পরেই আপনাদের সাথে মেন মন্দির আমি দেখাবো। এখান থেকেও খুব সুন্দরভাবে মন্দিরের চূড়াটা অবশ্য দেখা যায়। এই দেখুন মেন চূড়া কিন্তু দেখা যাচ্ছে। তো হর হর মহাদেব বলে আমাদের যাত্রা শুরু করা যাক। আমরা এখন অন্নপূর্ণা মায়ের মন্দিরে চলে এসেছি। সেখানে ক্যামেরা করা নিষিদ্ধ, তো একটা ছবি তোলা হয়েছে। আর এখানে অন্ন আমাদের খাওয়া হয়ে গেছে। মায়ের ভক্ত যেন অমৃত। খাওয়ার পর এখন বাজে 2:25। আমরা মেন করিডোর দিয়ে বেরিয়ে আমরা যাচ্ছি এখানে নতুন রয়েছে শঙ্করাচার্যের স্ট্যাচু। এইদিকে একটা কফি শপও রয়েছে, যেখানে সব কিছু পাওয়া যায়। কফি শপ নয়, ক্যাফে, যেখানে আপনি সব রকম খাবার খুব কম দামে পেয়ে যাবেন। তো আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি একটুখানি বসে, তারপর আবার সন্ধ্যাবেলায় এখানে হাজির হবো। সিংহা গেস্ট হাউসে। তো সিংহা গেস্ট হাউস থেকে আত্মা বিশ্বেশ্বর মহাদেবের মন্দির খুব কাছে। আর বেনারসি গেলে আবার সন্ধ্যাবেলায় এর মাধুর্যটাই আলাদা। তো হর হর মহাদেব বলে আজকে 31 তারিখ, বছরের শেষ দিন, মহাদেবের পুজোর জন্য আমরা রওনা দিলাম আত্মা বিশ্বেশ্বর মহাদেবের মন্দিরে। এখানে রয়েছে মহাদেবের আত্মা। তো মেন মন্দিরের গর্ভগৃহে দর্শন করার আগে সকলে বললো যে
বাবার আত্মা বিশ্বেশ্বর মহাদেবের কাছে পুজো দিতে, তারপর কাল ভৈরবের বাবার দর্শন করিয়ে তারপর নাকি মেন মন্দিরে প্রবেশ করা যায়। এটাই এখানে নীতি। আর এই মহাদেবের গল্প তো অনেক কথা রয়েছে পুরাণে। এই মহাদেবে যদি আপনি একটা বেলপাতা প্রদান করেন, একটা ফুল প্রদান করেন, তারা 1 কোটি বছরের ফুল, জল, বেলপাতা প্রণাম করার যে আশীর্বাদ আপনি পাবেন। আর এই মহাদেব খুব জাগ্রত। তো চলুন, এখন যে পুজো হচ্ছে এই পুজো আপনাদের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর বাবাকে প্রণাম করুন, আর যা মনে ইচ্ছে সকল ইচ্ছে বাবাকে বলুন। এখানে সুন্দরভাবে পুজো করছেন। আত্মবিশ্বেশ্বর মহাদেবের পুজো আমরা সম্পন্ন করে মন্দিরটা একটুখানি সারা চারদিকটা আমরা একটু ঘুরে দেখলাম, বাবার প্রসাদ গ্রহণ করলাম। এখানে যজ্ঞ কুণ্ড রয়েছে, শ্রী গণেশের মূর্তি রয়েছে, আর রয়েছে মা কালীর একটা মূর্তি। আর এখানে দেখুন, এখানে শিব ঠাকুরের 2টো শিবলিঙ্গ রয়েছে। তো চলুন এখন যাওয়া যাক গঙ্গা আরতি দেখতে। বেনারসি মোট 84টা ঘাট রয়েছে, যার মধ্যে হনুমান ঘাট, নারদ ঘাট, তুলসী ঘাট, দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, আশি ঘাট, এগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। তো আমরা এখন নৌকা বিহার করছি। এই নৌকা বিহার তখন থেকে শুরু হয়েছিল। ইতিহাসের কথা অনুযায়ী শ্রীরাম মাতা সীতাদেবীকে নিয়ে নৌকা বিহার করেছিলেন। আর এই নৌকা বিহার করার সময় আশি ঘাট, নারদ ঘাট, হনুমান ঘাট, দশাশ্বমেধ ঘাট, তুলসী ঘাট, এই সকল ঘাটে নৌকা বিহার করেছিলেন। এক একটা ঘাট এক এক রকম কাহিনী নিয়ে বর্ণনা করা রয়েছে। যেমন আমি এখানে বর্ণনা করছি তুলসী ঘাট। এই তুলসী ঘাটেই কবি তুলসীদাস রচনা করেছিলেন রামচরিত মানস। আর এই তুলসী ঘাটেই হনুমান চল্লিশা লিখেছিলেন। এরকম প্রত্যেকটা ঘাটেরই একটা একটা গল্প আছে। কতগুলো ঘাট এখানে আলোচনা করা যায় বলুন। তাই এখন আমরা চলে যাচ্ছি দশাশ্বমেধ ঘাট, যেখানে রাজা দশাশ্বমেধ নাম অনুসারে এই ঘাটের নাম হয়েছিল। তো এখন আমরা চলে এসেছি গঙ্গা আরতি দেখতে। অজস্র মানুষের ভিড় হয়েছে, আমরাও সেই ভিড়ে যোগ দান করলাম। তো চলুন, এখন আরতি শুরু হবে এক্ষুনি। তো সুন্দর এই আরতি, সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো বলুন হর হর মহাদেব। মহাদেবের নাম স্মরণ করে এখানে গঙ্গা আরতি শুরু হয়। তো এখন গঙ্গা আরতিটা আপনারা দেখুন, আর মনে মনে বাবাকে প্রার্থনা করুন আপনাদের মনস্কামনা যা আছে।
আপনাদেরকে দেখিয়ে যে সকল ঘাটগুলো খুব এখানে নাম রয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য সেই সকল ঘাটগুলো দর্শন করে আমরা এখন ফিরছি। এই ভিডিওটা রাইড নেওয়ার জন্য পার পার্সেন্ট আমাদের পড়েছে 200 টাকা করে। একটু কথাবার্তা বলে একটু আলোচনা করে আপনারা নিয়ে নেবেন। তো আমরা এখন চলে এসেছি দশা স্বামী ঘাট কমপ্লিট করে মেন করিডোরের সামনে, যেখানে লাইট অ্যান্ড সাউন্ডের সেই গল্পটা ওই কাশি কীভাবে তৈরি হয়েছিল সেই গল্প এখানে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে দেখানো হয়েছে। তো আমরা এখানে এখন বেশ কিছুক্ষণ বসবো, এটা কমপ্লিট হলে তারপর যাবো মণিকর্ণিকার ঘাট। মণিকর্ণিকার ভিতরে অনেক গল্প রয়েছে, তারই কিছুটা অংশ আমি এখানে তুলে ধরবো। তো এখন দেখতে থাকুন লাইট অ্যান্ড সাউন্ড মূল দশমিকার সময়ের গল্প। जहाँ भगवान शिव और माता पार्वती सदैव वास करते हैं। सदियों से इस पवित्र नगरी ने अनेक ऋषि मुनियों, तपस्वियों, धर्म गुरुओं आदि को अपनी ओर आकर्षित किया है। आदि शंकराचार्य एवं मंडन मिश्र ने इसी मंदिर के प्रांगण में बहुत समय व्यतीत किया। समय बदला, दौर बदला। भारत के स्वर्णिम काल पर विदेशी आक्रांताओं की नजर पड़ी, जिसे वे लूटने एवं सनातन संस्कृति को नष्ट करने के उद्देश्य से यहाँ आए। जब प्रथम बार गौरी ने आक्रमण किया तब पृथ्वीराज चौहान ने उसे पूरी तरह पराजित किया था। अंत में उसने क्षमा मांगी और वचन दिया कि ऐसी गलती दोबारा कभी नहीं होगी। अतः पृथ्वीराज चौहान ने उसे छोड़ दिया। संभवतः यह एक दुर्भाग्यपूर्ण निर्णय था, क्योंकि अंततः गौरी ने पृथ्वीराज चौहान को धोखे से हराया। तत्पश्चात उनके साथ बहुत बुरा व्यवहार किया तथा उनकी दोनों आंखें भी निकाल दी। पृथ्वीराज की मृत्यु के उपरांत हिंदुओं का मनोबल कमजोर पड़ गया, जिसके परिणाम स्वरूप आतताइयों ने अन्य मंदिरों के साथ साथ विश्वनाथ मंदिर को भी क्षति पहुंचाई। यह ऐसा काला दौर था जिसके स्मरण करने मात्र से आंखें नम पड़ जाती हैं। परंतु समय सदा एक सा नहीं रहता और दुख के ये बादल भी सुख में बदलने वाले थे। एक धार्मिक सम्मेलन में राजा कुंवरमल की भेंट नारायण भट्ट से हुई। नारायण भट्ट एक बहुत धर्म व्यक्ति थे। दोनों ही धार्मिक इंसान थे और नित्य प्रति भगवान की पूजा अर्चना करना अपना परम कर्तव्य समझते थे। दोनों ने काशी विश्वनाथ के इस पावन मंदिर का जीर्णोद्धार करवाया और वीरान पड़े खंडहरों में एक नई जान डाल दी। 16वीं सदी में संत तुलसीदास ने यहाँ रामचरितमानस की चौपाइयों को पढ़ा था तथा संत एकनाथ ने भी यहीं पर वारकरी संप्रदाय का महान ग्रंथ श्री एकनाथी भागवत लिखकर पूरा किया था। लगभग 7वीं शताब्दी के मध्य में मराठा शासक मल्हार राव होलकर ने काशी विश्वनाथ मंदिर के पुनर्निर्माण की योजना बनाई। ये कार्य वे तो नहीं कर पाए, परंतु उनकी पुत्र वधू अहिल्याबाई होलकर जी ने इसे सन 1776 से 1778 के बीच पूरा किया। वर्तमान काशी विश्वनाथ मंदिर निर्माण का श्रेय अहिल्याबाई होलकर जी को ही जाता है। इनके अलावा महाराजा रणजीत सिंह ने 1000 किलो शुद्ध सोने से निर्मित छत्र को इस मंदिर पर लगवाया। जहां ग्वालियर की महारानी बैजाबाई ने ज्ञानवापी का मंडप बनवाया, तो वहीं नेपाल के महाराजा ने यहाँ नंदी की प्रतिमा स्थापित करवाई। सनातन संस्कृति को सुरक्षित रखने के लिए जिससे जो बन सका उसने वैसा किया और वर्तमान में भी यह क्रम देखने को मिल रहा है। सन 2022 में भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी ने
काशी विश्वनाथ मंदिर का जीर्णोद्धार एवं सौंदर्यीकरण करवा, इसके स्वर्णिम काल को फिर से एक बार जीवित करने का प्रयास किया। भगवान शिव को समर्पित काशी विश्वनाथ का यह पावन मंदिर सदियों से करोड़ों श्रद्धालुओं का प्रेरणा स्रोत रहा और सदैव के लिए रहेगा। তো লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রাম কমপ্লিট করে আমরা চলে এলাম কিছু সন্ধ্যেবেলার খাবার খেতে। এখানে ফেমাস কচুরি, ছোলা আর রয়েছে হচ্ছে জিলাপি, যেটা খাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে আমরা 7টা নাগাদ আবার পৌঁছে যাবো মন্দিরে। আরও দেখি খুব সুন্দর বেনারসি শাড়ি, বেনারসি শাড়ি না দেখলে হয়, কিনবো কিনে মানে সেটা খুব পরের কথা, কিন্তু দেখতে তো পারবো না। তো সুন্দর সুন্দর শাড়ি দেখে মার্কেটে একটু ঘুরে আমরা এখন রওনা দিচ্ছি মেন মন্দিরে। এখন প্রবেশ করবো, একটু পরে সন্ধ্যা আরতি হবে, ভেতরে মেন মন্দিরে প্রবেশ করা যায়। আমি এখন আর প্রবেশ করবো না, কিন্তু চারদিকটা বেশ সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো থাকে, সেটা উপভোগ করার জন্য এখন যাচ্ছি মেন মন্দিরে। আমরা 2 নম্বর করিডোর দিয়ে প্রবেশ করলাম। এই মন্দিরগুলো তখন সকালে সেরকমভাবে দেখা হয়নি, তাই রাত্রের দিকে আবার এলাম, আর সুন্দর লাইটের ডেকোরেশনে অনেক সুন্দর দেখতে লাগে। তো চলুন এখন এই সন্ধ্যেবেলায় আপনাদের চারদিকটা ঘুরে দেখি। আর বাবাকে প্রণাম করে নিলাম। আবার রাত্রিরেও দেখা যাচ্ছে বলুন হর হর মহাদেব, মহাদেবের নাম করে চারদিকটা বেশ সুন্দরভাবে সাজিয়ে আলোতে আরো সুন্দর লাগছে। তো চলুন এখন কিছুক্ষণ ঘুরে নিই, তারপর রাত্রি বসবো মণিকর্ণিকা ঘাটে।
তো এখন বেশ রাত্রি হয়ে গেছে আর চারদিকে দেখতে পাচ্ছেন কুয়াশা ঢেকে গেছে। আজকে টেম্পারেচারটা বেশ ঠান্ডা রয়েছে। তো আমরা বেশিক্ষণ বসছি না, মেন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। সুন্দর লাগছে, দেখুন লাইটিং আরো বেশি সুন্দর উঠেছে। আর এই যে মণিকর্ণিকা ঘাটের একদম পাশেই দাঁড়িয়েছে। মণিকর্ণিকা ঘাটেরও একটা ভীষণ গল্প আছে, যাতে আমি পরবর্তী কিছু আপনাদের ফুল গল্পটা আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন আর এখানে অপেক্ষা করছি না, রওনা দিচ্ছি হোটেলের পথে। যাওয়ার সময় একটা দোকানে দাঁড়িয়ে আমরা এই কমলা ভোগ খেলাম, যেটা দুর্দান্ত টেস্ট ছিল। বেনারসের খাবার নিয়ে ভিডিও আমি হাজির হবো। এখন তো আমরা হোটেলে চলে এসেছি। তো হোটেলের ব্যালকনি থেকে আমি এখন যে সিন্ধিয়া ঘাটের পুরো লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরেরও অনেক গল্প আছে। মণিকর্ণিকা ঘাট আর দশাশ্রমের ঘাট আর সিন্ধিয়া ঘাট, এই তিনটি ঘাটের গল্প নিয়ে ভিডিও আমি হাজির হবো। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করুন। আমি ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ অনেক গল্প বাকি রয়ে গেল। 3 মাসে একটা ভিডিও সকল গল্প বলা সম্ভব নয়। আর এখন লেগে যাচ্ছে 11টা, আর 1 ঘন্টার মধ্যেই নিউ ইয়ার পড়ে যাবে। তো সকলকে জানি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরটা খুব ভালো থাকুন, সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমি তো রয়েছি মহাদেবের চরণে। তো হর হর মহাদেব বলে নতুন বছরটা শুরু করলাম। সকলে ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন।